আমার নাম রিতেশ। কয়েক মাস আগেই আমি এই শহরে চাকরি করার উদ্দেশ্যে এসেছি। এই শহরটা আমার কাছে নতুন হওয়ার সাথে সাথে খুব অদ্ভুতও ছিল। অদ্ভুত এই কারণে, কেননা এখানকার পরিবেশ অনেকটা খোলামেলা। যে গ্রাম থেকে আমি এসেছি সেখানকার পরিবেশ খুবই সংকীর্ণ। আমার বয়স 27 বছর হয়ে গেছে, কিন্তু এখনও অবধি আমার বিয়ে হয়নি। আমি আমার পরিবারের সাথে গ্রামে থাকতাম। পড়াশোনা শেষ হওয়ার পরে আমি শহরে চাকরি করার সিদ্ধান্ত নেই, কেননা শহরে চাকরি করার একটা আলাদাই মজা আছে। আমি এখানেই একটা কলোনিতে ফ্ল্যাট ভাড়া নিয়েছি। আমি সকালে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়তাম আর বিকাল 5টায় বাড়িতে ফিরতাম। এখানে আমি কিছু বন্ধুবান্ধব বানিয়ে নিয়েছি, আর আমার এক গ্রামের বন্ধুও এই কলোনিতেই থাকতো। কিন্তু আমাদের দুজনের ফ্ল্যাট আলাদা আলাদা ছিল। ও বিবাহিত, গ্রাম থেকে আমার সাথে চাকরি করার জন্য এসেছিল, কিন্তু নিজের বউ বাচ্চাকে সাথে নিয়ে এসেছিল। আমার বাবা মায়ের ইচ্ছা হলো তারা আমারও বিয়ে তাড়াতাড়ি দিয়ে দিতে চান, কিন্তু আমি এখনই বিয়ে করতে চাই না। প্রথমে আমি একটু সেটেল হতে চাই। আমি এখানে একটা মেয়েকে দেখেছিলাম যে খুব সুন্দরী, আর হয়তো এই কলোনিতেই থাকে। ওকে এক নজর দেখেই আমি ওকে আমার হৃদয় দিয়ে ফেলি। ওকে আমার খুব পছন্দ হয়। ওর নাম রত্না। আমি ওর ব্যাপারে তেমন কিছুই জানতাম না। তারপরে আমি আমার কলোনিতে থাকা এক বন্ধুকে ওর পুরো ইনফরমেশন বের করতে বললাম। বন্ধু আমাকে খবর দিয়ে জানালো ও এই কলোনিতেই একটা ফ্ল্যাট নিয়ে ওর মায়ের সাথে থাকে। এই শহরে আসার পরে আমার চাকরির কাজ খুব ভালোই চলছিল। আমি আমার বেতনের অর্ধেক গ্রামে বাবা মায়ের কাছে পাঠিয়ে দিতাম। এতে আমার বাবা মা খুব খুশি ছিলেন। গ্রামে বাবা মা এবং আমার ছোট বোন থাকতো, কিন্তু বোন আমার থেকে ছোট, তাই বিয়ে প্রথমে আমারই হতো। আমার প্যারেন্টস আমাকে ফুল ছুট দিয়েছিল যে আমি নিজের পছন্দ মতো মেয়েকে বিয়ে করতে পারি। এতে তাদের কোনো প্রবলেম ছিল না। এই কারণে আমাকে কারো কাছ থেকে বিয়ের ব্যাপারে পারমিশন নিতে হবে না। তারা আমাকে পারমিশন দিয়েই রেখেছিলেন। রত্নার সাথে আমার 1 মাসের পরিচয়। ধীরে ধীরে বন্ধুত্ব আমাদের দুজনের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি করে। আমরা দুজন ভালোভাবেই একে অপরকে জেনে নিয়েছি, আর একে অপরকে ভালোবাসতেও শুরু করেছি। আমি ভাবতেও পারিনি যে রত্না আমাকে এত তাড়াতাড়ি ভালোবেসে ফেলবে। আমি তো তাড়াতাড়ি রত্নাকে বিয়ে করতে চাইতাম, কেননা ও খুব কষ্টের সাথে জীবন কাটাচ্ছিল। ও নিজের অসুস্থ মায়ের সাথে থাকতো আর একটা স্কুলে পড়াতো। রত্না এমন একটা মেয়ে যার হয়তো অবলম্বন দরকার, আর আমি ওর অবলম্বন হতে চাইতাম। কিন্তু ও কারো কাছ থেকে সাহায্য চাইতে ভয় পেত। 1 বছর আগেই ওর জীবনে একটা ভয়ানক ঝড় এসেছিল। আমি একজন অবিবাহিত ছেলে। আমার একজন ভালো লাইফ পার্টনারের প্রয়োজন, যেটা আমি শুধু রত্নার মধ্যেই দেখতে পেতাম। কিন্তু ওই বেচারার আগে একবার বিয়ে হয়েছিল। বিয়ের 1 বছর পরেই ওর স্বামী ওকে এই দুনিয়াতে একলা ছেড়ে চলে গেছে। তারপরে ওর শ্বশুরবাড়ির লোকেরা ওকে বাড়ি থেকে বের করে দেয়। এরপরে ও ওর অসুস্থ মাকে নিয়ে আবার এই কলোনিতে থাকতে আসে, আর এখন ও চাকরি করে নিজের মায়ের চিকিৎসা করছিল। রত্না আমাকে বলেছিল যে ওর শ্বশুরবাড়ির লোকেরা ওর স্বামীর মৃত্যুর পরেই ওকে খুব বেশি জ্বালাতন করত, আর তারা খুব লোভী মানুষ। এই কারণেই রত্না দ্বিতীয় বিয়ে করতে চাইতো না। ওর হয়তো মনে ভয় ছিল যে ওর দ্বিতীয় শ্বশুরবাড়ির লোকেরাও এরকম না হয়, কিন্তু আমার বাড়ির লোকেরা একদমই এরকম না। আর এমনিতেও আমি তো এখানেই চাকরি করতাম, সেই কারণেই বিয়ের পরে আমি আমার স্ত্রীর সাথে এখানেই থাকতাম। আমি রত্নাকে খুব বেশি ভালোবেসে ফেলেছি। ওর সঙ্গে আমার দেখা হলেই ও নিজের দুঃখের কথা আমাকে কেঁদে কেঁদে বলতো। ছেলেদের তো একটা দুর্বলতা থাকেই যে যদি কোনো মেয়েকে কান্না করতে দেখে তাহলে অবশ্যই তার কাছে কারণ জিজ্ঞেস করবে, তাতে সে সাহায্য করার যোগ্য হোক বা না হোক, কিন্তু জানতে অবশ্যই চাইবে। রত্না বলতো এই দুনিয়াটা খুব খারাপ। আমার স্বামী এই দুনিয়া থেকে চলে গেছে, আর আমি একেবারে একলা হয়ে গেছি। এক মা আছে, সেও অসুস্থ। তার ওষুধের খরচ আর নিজেদের পেট চালানোর জন্য আমাকে চাকরি করতে বের হতে হয়েছে। আমরা দুজনে অনেক সময় ধরে একে অপরের সাথে কথা বলতাম। আমরা দুজনে একে অপরের মোবাইল নাম্বারও শেয়ার করে নিয়েছি। ফোনে কথা বলার সাথে সাথে মাঝে মাঝে দেখাও করতাম। আমরা দুজন একই কলোনিতে থাকতাম। রত্না নিজের শ্বশুরবাড়ির সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছে। ও শ্বশুরবাড়ির সমস্ত কিছু ছেড়ে নিজের মাকে নিয়ে এই কলোনিতে থাকতে আসে। ও নিজের পুরনো জীবন সম্পর্কে ভুলে যেতে চায়। আমার প্রথম দেখা ওর সাথে পার্কে হয়েছিল, আর কথায় কথায় আমি ওকে বলেছিলাম যে আমি তোমাকে তোমার বাড়িতে ছেড়ে দিই। ও বলেছিল কোনো দরকার নেই। আমি বলেছিলাম তুমি একলা কিভাবে যাবে? তখন ও বলল যে আমি একলা নই। তখনই হঠাৎ ও শীষ দিল, আর কোথা থেকে দৌড়াতে দৌড়াতে একটা গোল্ডেন কালারের বড় দেখে কুকুর ওর দিকে দৌড়ে এলো। আমি বললাম এটা তোমার কুকুর? তখন ও বলল হ্যাঁ, এটা আমার কুকুর। আপনার কেমন লাগছে, ভালো না? আমি বললাম হ্যাঁ, ভালো তো অবশ্যই, কিন্তু একে তো খুবই ভয়ানক বলে মনে হচ্ছে। তারপরে ও বলল হ্যাঁ, এ নিজের মালিক ছাড়া যে কারো সাথেই লড়াই ঝগড়া করতে পারে আর হামলাও করতে পারে। কিন্তু তুমি চিন্তা করো না, বান্টি খুব ভালো কুকুর। আমি বললাম এর নাম বান্টি? তখন ও বলল হ্যাঁ, এর নাম বান্টি। আসলে এটা আমার স্বামীর কুকুর। ও
ও আমেরিকা থেকে এটা এনেছিল। আমার স্বামী বান্টিকে নিজের সন্তানের মতো ভালোবাসতো, সেই কারণেই বান্টি তার সাথে একদম মানুষের মতো ব্যবহার করত আর ওকে খুব ভালোভাবে জানতো, বুঝতো। বিয়ের আগে আমার কুকুর দেখে খুব ভয় লাগতো, কিন্তু যখন এ আমাদের জীবনে এলো তখন নিজের স্বামীর সাথে সাথে আমিও একে ভালোবেসে ফেলি, কারণ এর ব্যবহার খুব ভালো। এখন এটা আমার স্বামীর শেষ চিহ্ন, সেই কারণেই আমি একে শ্বশুরবাড়ি থেকে এখানে নিয়ে আসি। বান্টি এখন আমাদের সাথেই থাকে। এ সব সময় নিজের মালিকের মতো আমার খেয়াল রাখে, কখনো কোনো অপরিচিত লোককে আমার কাছে আসতে দেয় না। আর যদি কেউ আমার উপরে হামলা করার চেষ্টা করে তাহলে এ তার উপরে হামলা করতে দেরি করে না। এ একরকমভাবে আমার বডিগার্ড। আমার সাথে এ থাকলে নিজেকে সেফ ফিল হয়। এই কুকুরকে আমার স্বামী বিদেশ থেকে 5 লাখ টাকায় কিনে এনেছিল। আমি কুকুরটার উপরে হাত বুলানোর চেষ্টা করলাম, তখন রত্না বলল, এখনই না। এ আজকাল খুব টেনশনে আর উদাস হয়ে থাকে। নিজের মালিকের যাওয়ার পরে আরও বেশি রাগী হয়ে উঠেছে। এই কারণেই আমি একে বাইরে ঘোরাতে নিয়ে আসি, যাতে এর মন কিছুটা শান্ত হয়। রত্নার কথা আমার খুব অদ্ভুত লাগছিল, হয়তো ও খুব বেশি ইমোশনাল মেয়ে ছিল। যাই হোক, কিছু সময় পরেই ও এখান থেকে চলে গেল, আর আমি সারাদিন ওর ব্যাপারে চিন্তা ভাবনা করতে থাকলাম। এভাবেই বেশ কয়েকবার আমার আর ওর দেখা কোথাও না কোথাও হয়ে যেত। ধীরে ধীরে আমাদের দুজনের মধ্যে ভালোবাসার উদয় হতে শুরু করে। রত্নাও আমাকে ভালোবাসতে শুরু করেছিল। তারপরে আমরা দুজনে সিদ্ধান্ত নিলাম যে আমাদের বিয়ে করে নেওয়া উচিত, কেননা আমি রত্নাকে সাপোর্ট দিতে চাইতাম আর ওকে সামলাতে চাইতাম। ওর জীবন কাহিনী খুবই অদ্ভুত ছিল। বেচারি অনেক বেশি সমস্যার মধ্যে ছিল। এখন আমি আর ওকে কোনো সমস্যায় দেখতে পারবো না। জানি না কেন ওর প্রতি আমার একটা অদ্ভুত ইমোশন কাজ করছিল। ওর ছোটোখাটো কোনো অসুবিধার কথা শুনলে আমি খুব টেনশনে পড়ে যেতাম। আমি আমার বাবা মায়ের সঙ্গে এই ব্যাপারে কথা বলেছি, তাদেরকে রত্নার ছবি পাঠিয়ে দিয়েছি। তাদেরও রত্নাকে খুব পছন্দ হয়, আর তারা আমাকে রত্নাকে বিয়ে করার পারমিশন দিয়ে দেন। আমার পছন্দ দেখে আমার বাবা মা খুব খুশি হন। কিন্তু আমি তাদেরকে এটা বলিনি যে রত্নার আগেও একবার বিয়ে হয়েছিল আর ওর স্বামী মারা গেছে। হয়তো এই কথা শুনলে আমার বাবা মা আমাকে রত্নাকে বিয়ে করতে দিতেন না। রত্না নিজের প্রথম স্বামী সম্পর্কে বলেছিল যে ও ওর প্রথম স্বামী শুভমকে খুব ভালোবাসত। তাদের লাভ ম্যারেজ হয়েছিল। রত্না আরও বলতে লাগলো যে আমার স্বামী শুভম খুব ভালো ছিল আর আমাকে খুব ভালোবাসত। রত্নার কথায় আমার মন ভেঙে গেছিল, কিন্তু আমি রত্নাকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছিলাম। আমি সব রকমভাবে চেষ্টা করতাম যাতে আমার উপরে ওর ভালো এক্সপ্রেশন হয়, আর ও নিজের মৃত স্বামীকে ভুলে আমার সাথে নিজের নতুন জীবন শুরু করে, আর নিজের মন থেকে অনুভব করতে পারে যে আমি ওর খুব খেয়াল রাখি আর ওকে খুব ভালোবাসি। তাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিলাম। রত্নার মাও আমাদের দুজনের বিয়ের জন্য রাজি হয়ে গেলেন। এই বিয়েতে কারো কোনো প্রবলেম ছিল না। রত্না আর আমরা দুজনেই ধীরে ধীরে একে অপরের কাছে আসছি। রত্না বলেছিল, আমি কখনো ভাবতেও পারিনি যে স্বামীর মৃত্যুর পরে আমি কখনো খুশি হতে পারবো, কিন্তু তোমার সাথে আমার খুব খুশি অনুভব হয়। আমরা দুজনে সিদ্ধান্ত নিলাম যে সামনের সপ্তাহেই আমরা দুজন বিয়ে করব। আমি আমার বিয়ের ব্যাপারে বাবা মাকে বললাম, আর তাদেরকে বললাম যে তোমরা শহরে চলে এসো। কিন্তু বাবা মা জেদ করছিলেন যে আমি যেন রত্নাকে নিয়ে গ্রামে চলে যাই, আমার বিয়ে সেখানেই হবে। আমি তাদের একমাত্র ছেলে, আর তারা আমার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন সাজিয়ে রেখেছিলেন। আমি যখন এই ব্যাপারে রত্নাকে বললাম তখন ও পরিষ্কার না করে দিল। ও বলল, রিতেশ, আমি ছোটবেলা থেকে শহরেই থেকেছি, আমি কখনোই গ্রামে যাইনি, তাই আমি গ্রামে যেতে পারবো না। আমি ওকে বোঝালাম যে বাবা মায়ের খুশির জন্য আমি সেখানে বিয়ে করতে চাই, যাতে তাদের স্বপ্ন পূরণ হয়। বিয়ের 1 সপ্তাহ পরেই আমরা সেখান থেকে চলে আসব। কিন্তু রত্না গ্রামে যাওয়ার ব্যাপারে পরিষ্কার মানা করে দিল আর বলল বিয়ে এখানেই হবে। আমি এই ব্যাপারে যখন আমার বাবা মাকে বললাম তখন তারাও রাজি হচ্ছিল না। এই কারণে শেষ পর্যন্ত আমি রত্নার কথাই মেনে নিলাম আর শহরেই কোর্ট ম্যারেজ করে নিলাম। এই ব্যাপারে আমার বাবা মা আমার উপরে খুব অসন্তুষ্ট হয়েছিলেন, আর অসন্তুষ্ট হওয়ারই কথা, কেননা তাদের একমাত্র ছেলে হয়েও আমি তাদের সমস্ত স্বপ্ন জলে ভাসিয়ে দিয়েছি। তারপরে আমার ছোট বোনও ছিল, যে আমার বিয়েতে কত এনজয় করার স্বপ্ন দেখেছিল, কিন্তু সেই বেচারিও কান্না করতেই থেকে গেল। সত্যিই আমি আমার ফ্যামিলির সাথে এটা ভালো করিনি। অনেক দিন ধরে তো বাড়ি থেকে আমার কাছে ফোনও আসেনি। এইভাবেই রত্না আমার জীবনে এসে গেছিল, আর ও নিজের সমস্ত জিনিসপত্র আমার ফ্ল্যাটে শিফট করিয়ে নিয়ে এসেছিল। রত্নার মা তার বড় ছেলের কাছে থাকার জন্য চলে গেলেন। বিয়ের পরে আমাদের জীবন খুব ভালোই চলছিল। রত্না বলতো, আমি কখনো ভাবিনি যে আবারও লাইফ পার্টনার হিসাবে কাউকে পাবো। আমার কপাল হয়তো খুব ভালো। আমাদের জীবন এমনভাবে চলছিল যেরকম কোনো সিনেমার হিরো হিরোইনের হয়। আমরা একে অপরকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারতাম না। বান্টিকেও রত্না সাথে করে নিয়ে এসেছিল। সে এখন আমাদের ঘরেই থাকে। যদিও আমি এইসবের বিরুদ্ধে ছিলাম।
বাড়িতে কোনো জানোয়ারের থাকা আমার একদমই পছন্দ ছিল না, আর এই কুকুরটাকেও আমার খুব খতরনাক বলে মনে হতো। যাই হোক, রত্নার কারণে বান্টির জন্য আমি বাইরে একটা জায়গা বানিয়ে দিয়েছিলাম। বান্টি আমার সাথে কিছুটা কমফোর্টেবল তো হয়ে গেছিল, কিন্তু সেইভাবে না যেভাবে রত্নার সাথে থাকতো। রত্না বলেছিল যে যখন থেকে ওর প্রথম স্বামী এই দুনিয়া থেকে চলে যায় তখন থেকেই ও খুব উদাস হয়ে থাকে, হয়তো এ নিজের মালিককে খুব মনে করে। আমি বললাম, হ্যাঁ, জানোয়ারের মধ্যে ফিলিংস থাকে, আর কিছু জানোয়ার তো এমন হয় যাদের মধ্যে একদম মানুষের মতো ফিলিংস থাকে, যেমন কুকুর, বিড়াল। রত্না আর আমার বিয়ে সবেমাত্র 1 মাস হয়েছে, তখন হঠাৎ একদিন রত্নার শরীর খারাপ হয়ে যায়। আমি অফিসে ছিলাম, তখন পাশের বাড়ি থেকে আমার কাছে ফোন আসে যে আপনাদের বাড়িতে যে কুকুর আছে সে খুব জোরে জোরে চিৎকার করছে, আপনি একবার বাড়িতে এসে দেখে যান আপনার বাড়িতে কী সমস্যা হচ্ছে। আমি তাড়াতাড়ি করে যখন বাড়িতে এলাম তখন হতভম্ব হয়ে গেলাম যে রত্না অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে আর বান্টি চিৎকার করে যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে রত্নাকে নিজের গাড়িতে করে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার চেক আপ করে একটা খুশির খবর শোনালেন। তিনি বললেন যে আপনার স্ত্রী প্রেগনেন্ট। এই কথা শুনে আমি খুব খুশি হয়ে সবার প্রথমে আমি ফোন করে এই কথা আমার বাবা মাকে জানালাম। বাচ্চার কথা শুনে আমার বাবা মায়ের রাগ কিছুটা কমে গেল। বিয়ের 1 মাস পরেই এই খুশির খবর শুনে আমরা দুজনেই খুব খুশি হয়েছিলাম। যখন আমি রত্নাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এলাম তখন বান্টি ওকে দেখে খুব বেশি চিৎকার করছিল। রত্না ওর দিকে তাকিয়ে বলতে লাগলো যে আমি এসে গেছি বান্টি, সব কিছু ঠিক আছে। আমি রত্নাকে বললাম যে তুমি অজ্ঞান হয়ে গেছিলে, তখনও বান্টি এভাবেই চিৎকার চেঁচামেচি করছিল। তাই তো পাশের বাড়ি থেকে ফোন করে এর কারণ জানতে বলে, তাই তো আমি তাড়াতাড়ি করে বাড়িতে এসে গেছিলাম। না হলে তো আমি একটা জরুরি মিটিংয়ে যাচ্ছিলাম। যদি সেই মিটিংয়ে চলে যেতাম তাহলে সন্ধ্যার আগে বাড়িতে ফিরতে পারতাম না। তোমার কুকুর সত্যিই খুব ভালো, এ তোমার খুব বেশি খেয়াল রাখে, এর কারণেই আজ তোমার জীবন বেঁচে গেছে। বান্টি এখনও জোরে জোরে চিৎকার করছিল। আমি রত্নাকে বললাম, এ এখনও কেন এরকম চিৎকার করছে? তখন রত্না বলতে লাগলো, আমিও কিছুই বুঝতে পারছি না, হয়তো এর খিদে পেয়েছে। রত্না ওকে খাবার দেওয়ার জন্য চলে গেল, কিন্তু তারপরেও বান্টি একই রকমভাবে চিৎকার করে যাচ্ছিল। তাই রত্না ওর উপরে রেগে গেল আর বলল, আমার শরীর খারাপ বান্টি, তুমি কেন এত চিৎকার করছো? এ কথা বলেই রত্না ওখান থেকে চলে গেল। কখনো কখনো আমিও বিরক্ত হয়ে যেতাম, কেননা ও খুব বেশি চিৎকার করতে থাকতো। একদিন আমি আমার স্ত্রীকে নিজের পাশে বসিয়ে বলতে লাগলাম, তোমার সাথে আমার খুব দরকারি কথা বলার আছে। ও আমার দিকে ভালো করে ধ্যান দিয়ে দেখতে লাগলো আর বলল, হ্যাঁ বলো, কী কথা বলবে? আমি বললাম, দেখো, এখন তো আমাদের বাড়িতে বাচ্চাও আসতে চলেছে, আর এ একটা জানোয়ার, কোনো ভরসা নেই কখন কি করে দেয়। বাড়িতে একটা ছোট্ট বাচ্চা থাকবে, আর এও যদি থাকে তাহলে আমি খুব টেনশনে থাকবো। আমি যতক্ষণ বাড়ির বাইরে থাকবো ততক্ষণই আমি টেনশনে থাকবো। যখন তুমি ঘরের কাজে ব্যস্ত থাকবে তখন যদি এ আমার বাচ্চার সাথে কিছু করে দেয় তাহলে কি হবে? রত্না আমার দিকে তাকিয়ে বলল, না না বান্টি, এরকম না, তুমি জানো তো এ একটা পালতু কুকুর, এ এরকম কখনোই করবে না। রত্না আরও বলল যে একবার আমাদের বাড়িতে কিছু অতিথি বেড়াতে এসেছিল, তারা প্রায় 15 দিন আমাদের বাড়িতে ছিল, তাদের সাথে তাদের বাচ্চাও ছিল, তখন বান্টি তাদের সাথে কিছুই করেনি। আমি বললাম, দেখো রত্না, জানোয়ারের কোনো ভরসা নেই, ও এখন তোমার দিকে তাকিয়ে খুব বেশি চিৎকার করতে থাকে। আমি নোটিশ করেছি যে ও তোমার পেটের দিকে তাকিয়ে খুব বেশি চিৎকার করতে থাকে, যেন মনে হয় এ কিছু বলতে চায়। হয়তো এখন থেকেই এ আমার বাচ্চাকে ঘৃণা করতে শুরু করেছে আর নিজের ঘৃণার প্রকাশ এভাবে চিৎকার করে করছে। রত্না হঠাৎ রেগে গেল আর বলল, এরকম কিছুই হবে না, তুমি কেমন বোকার মতো কথা বলছো? আমি তোমাকে বলছি তো, এ আমার প্রথম স্বামীর শেষ চিহ্ন, আর আমি আমার প্রথম স্বামীর শেষ চিহ্নকে নিজের কাছ থেকে দূরে করতে পারবো না। আমি বললাম, আমি তোমার প্রথম স্বামীর কোনো চিহ্নই সহ্য করতে পারবো না। যখন তুমি বারবার এই কথাটা বলো যে এটা তোমার প্রথম স্বামীর শেষ চিহ্ন, তখন আমার একদমই ভালো লাগে না, কেননা চিহ্ন তো সেই লোকেরই সামলে রাখা হয় যে মানুষটাকে আমরা ভালোবাসি। ও বলতে লাগলো, রিতেশ, আমি তোমাকে কখনো কোনো মিথ্যা বলিনি, আমার প্রথম ভালোবাসা আমার প্রথম স্বামীর সাথেই ছিল, তার সাথে আমার লাভ ম্যারেজ হয়েছিল। আমি তাকে খুব ভালোবাসতাম আর সারা জীবন বাঁচতে থাকবো। সে এই দুনিয়াতে নেই, এই দুনিয়া থেকে চলে গেছে। এখন তুমি কি চাও আমি তাকে ঘৃণা করতে শুরু করব? আমি যদি তাকে ঘৃণা করতে পারি তাহলে তোমাকেও ঘৃণা করতে পারবো। রত্নার এই কথাটা শুনে আমার প্রচণ্ড রাগ হয়ে গেছিল। আমি বললাম, আমি তোমাকে খুব বেশি ভালোবাসি, এতটা হয়তো তোমার প্রথম স্বামীও তোমাকে বাসত না। আমি তোমার সাথে এতদিন আছি, কখনো তোমার সামনে কোনো দ্বিতীয় মেয়ের কথা তুলিনি, আর না তো আমি কখনো কোনো দ্বিতীয় মেয়েকে পছন্দ করেছি। তোমাকে তো দেখেই আমি তোমার উপরে ফিদা হয়ে গেছিলাম, আর তুমিও তো আমাকে দেখেই আমাকে ভালোবাসতে শুরু করেছিলে। আমার মনে হয়েছিল যে তুমি তোমার প্রথম স্বামীকে শুধুমাত্র ভালো শব্দেই মনে করো। রত্না বলল, তুমি কেন আমার সাথে লড়াই ঝগড়া করতে শুরু করলে? আমি ওকে বললাম,
আমার না তো তোমার সাথে লড়াই করার ইচ্ছা আছে আর না ঝগড়া করার। ব্যাস তুমি এই কুকুরকে এই বাড়ি থেকে বিদায় করে দাও। রত্না বলল, এটা কোনোভাবেই সম্ভব না, আমি ওকে কোনোভাবেই বিদায় করতে পারবো না। আর আমি একে কোথায় ছেড়ে দিয়ে আসবো? যেখানেই ছেড়ে দিয়ে আসি না কেন, এ আবার আমার কাছে ফিরে আসবে। আর এটা কোনো সাধারণ কুকুর না, এটা 5 লাখ টাকা দামি কুকুর। যে কেউ একে চুরি করে নিয়ে যেতে পারে, কেননা এরকম কুকুর সব জায়গায় পাওয়া যায় না, শুধুমাত্র বিদেশেই পাওয়া যায়। যদি কেউ একে চুরি করে নেয় তাহলে আর ফিরিয়ে দেবে না। আমি বললাম, তাহলে একে বিক্রি করে দেই। এই কথাতে রত্নার মন দুঃখে ভরে গেল। ও বলল, না না, আমি একে বিক্রি করতে দেব না। এই বেচারা প্রথম থেকেই খুব উদাস হয়ে আছে, কেননা এর মালিক এই দুনিয়া থেকে চলে গেছে। আমি এতটা খারাপ মানুষ না যে এর ফিলিংসের গুরুত্ব দেব না, তাতে সে কোনো জানোয়ারই হোক না কেন। আর আমি তোমার কাছ থেকেও এই আশাই রাখি। আমি আমার স্ত্রীর সামনে লজ্জিত হয়ে গেলাম, কেননা আমি ওকে বলেছিলাম যে আমি একজন নরম হৃদয়ের মানুষ। এখন আমি আর কি করতে পারি, তাই চুপ হয়ে গেলাম। দিন এভাবেই কাটতে লাগলো। বান্টি রত্নার পেটের দিকে তাকিয়ে চিৎকার করতে থাকতো। এখন এই ব্যাপারটা রত্নাও নোটিশ করতে শুরু করেছে, তাই ও বান্টির থেকে দূরে দূরে থাকতো। আমাকে বলতো যে তুমি গিয়ে ওকে খাবার দিয়ে এসো। আমি যখন বান্টিকে দেখতাম তখন আমার ভয়ও করতো, যেন মনে হতো ও এখনই আমাকে কামড়ানোর জন্য আমার উপরে ঝাঁপিয়ে পড়বে। এক রাতে আমার স্ত্রী আমার পাশে ঘুমিয়েছিল, আর ঘুমিয়ে ঘুমিয়েই ও কিছু বলছিল। আমার মনে হলো ও ঘুমের মধ্যে আছে। আমি উঠে দেখলাম ও সত্যি সত্যিই ঘুমের মধ্যে আছে, কিন্তু ও যে পুরুষের নাম নিচ্ছে সেটা আমি না, বরং ওর প্রথম স্বামী। ও নিজের প্রথম স্বামীর নাম বারবার নিচ্ছিল, আর ঘুমের মধ্যে বলছিল, আমি তোমার কাছে যেতে চাই, তোমাকে ছাড়া থাকতে পারছি না, তুমি আমাকে ছেড়ে কেন এত তাড়াতাড়ি চলে গেলে। আমি ওর কথা শুনে উঠে বসলাম আর মনোযোগ দিয়ে ওর কথা শুনতে লাগলাম। ওর কথা শুনে আমার গা জ্বলে যাচ্ছিল। কোনো পুরুষই নিজের স্ত্রীর মুখ থেকে অন্য পুরুষের নাম শুনতে পারে না। রত্না তো এখনও নিজের প্রথম স্বামীকে ভালোবাসে, আর এখনও তার ভালোবাসায় পাগল হয়ে আছে, তাকে এখনও ভুলতে পারেনি। একদিন আমি ওকে জিজ্ঞেস করেই ফেললাম যে তুমি আমাকে বিয়ে কেন করেছো? তখনও বলল, কেননা তুমি একজন ভালো মানুষ। আমি বললাম, আমি শুধু ভালো মানুষ এই কারণেই তুমি আমাকে বিয়ে করে নিলে? তুমি আমাকে পছন্দ করো না? ও বলল, পছন্দ তো করি তোমাকে, আর পছন্দ না করার মতো কি আছে? তুমি আমাকে সেই সময় সাহস দিয়েছিলে, তোমার ভালোবাসার অনুভব করিয়েছিলে। তখন আমি খুব সমস্যার মধ্যে ছিলাম। যদি তোমার সাথে আমার দেখা না হতো তাহলে হয়তো আমি আমার স্বামীর দুঃখেই মরে যেতাম। নিজের স্ত্রীর প্রতিটা কথাতেই আমার রাগ হচ্ছিল। এর মানে হলো ও শুধুমাত্র নিজের সাহারার জন্য আমাকে বিয়ে করেছিল, ও আমাকে ভালোবাসতো না। সেদিন হয়তো ওর উপরে আমার খুব বেশি রাগ এসে গেছিল, তাই আমি ওকে সত্যি কথা বলে দিলাম যে আমার একটা মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল। আমি ওকে খুব ভালোবাসতাম, কিন্তু ও আমাকে ধোঁকা দিয়ে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। যখন ও আমাকে ছেড়ে দিয়ে চলে যায় তখন আমি ওর দুঃখে খুব কেঁদেছিলাম। আমি যেমন তার কথা তোমার সামনে বলি না, তেমনি আমি চাই তুমিও আমার সামনে তোমার প্রথম স্বামীর কথা বলবে না। আমার কথা শুনে রত্না হতবাক হয়ে গেল আর বলল, তুমি আমাকে মিথ্যা কেন বলেছিলে? আমি তো ভেবেছিলাম যে আমিই তোমার জীবনে প্রথম আর শেষ মেয়ে। আমি ভেবেছিলাম যে তুমি আমাকে ছাড়া কখনো কোনো মেয়েকে ভালোবাসোনি, কিন্তু তুমি ভালোবেসেছিলে। ওই মেয়েটা তোমাকে ধোঁকা দিয়েছে, কিন্তু আমি তো তোমাকে ধোঁকা দেইনি। তবুও তুমি সবসময় আমার সাথে লড়াই ঝগড়া করতে থাকো। আমি তো তোমাকে নিয়ে খুব সিরিয়াস ছিলাম আর তোমাকে ভালোবাসতেও শুরু করেছিলাম, কিন্তু এখন তুমি আমার সাথে এই ধরনের কথা বলছো। আমি বললাম, তুমি যাই ভাবো না কেন, তোমার এখন তোমার স্বামীর নাম অবধি নিজের মুখে আনা উচিত না, কেননা এখন তুমি আমাকে বিয়ে করেছো আর তুমি আমার বউ। এখন তোমার প্রথম স্বামীর সাথে তোমার কোনো সম্পর্ক নেই, সে এই দুনিয়া থেকে চলে গেছে। তাই তোমার নিজের হৃদয় থেকে প্রথম স্বামীকে বের করে দেওয়া উচিত। এখন যদি তুমি তোমার প্রথম স্বামীর নামও উচ্চারণ করো তাহলে আমি একে ধোঁকাই ভাববো। তখন তোমার আর আমার প্রথম গার্লফ্রেন্ডের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। রত্না বলতে লাগলো, কি বলতে চাইছো তুমি? এ কথার মানে কি? ধোঁকা এমন একজন মানুষকে নিয়ে যে এই দুনিয়াতে বেঁচে নেই। তখন আমি বললাম, তুমি যাই বলো, এরপরে যদি তুমি ওর নামও উচ্চারণ করো তাহলে আমি ভাববো যে তুমি আমাকে কষ্ট দিতে চাও। এখন আমার স্ত্রী ওর নাম তো নিত না, কিন্তু আমার থেকে দূরে দূরে থাকতে লাগলো। ওর মুড সবসময় অফ থাকতো, আমার সাথে তেমন কথাবার্তাও বলতো না, আর না তো আমার সাথে নিজের মনের কোনো কথা শেয়ার করতো। মেয়েদের নিস্তব্ধতা ঝড়ের সংকেত হয়। একজন হাসিখুশি মহিলা কখনোই চুপ থাকে না। মহিলা চুপ হয়ে যাওয়ার মানে হলো হয় সে খুশি নয়, না হলে তার চুপচাপ থাকার পেছনে বড় কোনো কারণ লুকিয়ে আছে। আমার স্ত্রী বসে বসে কোথাও যেন হারিয়ে যেত, আর আমি ভাবতাম যে ও হয়তো নিজের প্রথম স্বামীর চিন্তায় ডুবে আছে। সময় এভাবেই কাটতে লাগলো। একদিন হঠাৎ আমার স্ত্রীর শরীর খারাপ হয়ে গেল। আমি তাড়াতাড়ি করে পাশের হাসপাতালে নিয়ে গেলাম। এটা সেই ডাক্তার না যার কাছে আমার স্ত্রীর চিকিৎসা চলছিল, কিন্তু তাড়াতাড়ি করে ওকে এখানে নিয়ে আসতে হয়েছে।
এই ডাক্তার আমার স্ত্রীকে দেখে বললেন, এনার তো বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে, এখনই তাড়াতাড়ি করে অপারেশন করতে হবে। আমি ডাক্তারকে বললাম, ডাক্তার এখনও তো বাচ্চা হওয়ার সময় হয়নি। তখন ডাক্তার বললেন, বাচ্চার বয়স 9 মাসের বেশিই হয়ে গেছে। ডাক্তারের এই কথা শুনে হতবাক হয়ে গেলাম, কেননা যদি এরকমই ব্যাপার হয় তাহলে মামলায় কিছু গড়বড় অবশ্যই আছে। ডাক্তার আরও বললেন, কিছু মহিলা প্রেগনেন্টের কথা খুব তাড়াতাড়ি বুঝতে পারে, আবার কারো বুঝতে কয়েক মাস লেগে যায়। কিন্তু এখন এসব কথা বলার সময় না, আপনি তাড়াতাড়ি টাকা পয়সার ব্যবস্থা করুন। আমাদের এখনই অপারেশন করতে হবে, না হলে বাচ্চার জীবন বাঁচানো কষ্টকর হয়ে যাবে। আমি তাড়াতাড়ি করে সমস্ত ফর্মালিটি পূরণ করে দিলাম, আর আমার স্ত্রীর অপারেশন হয়ে গেল। আমার স্ত্রী এবং বাচ্চা ঠিক আছে, আর ওদের অপারেশন রুম থেকে বাইরে নিয়ে আসা হয়েছে। আমি রত্নাকে বললাম, ভগবান আমাদের ছেলে দিয়েছেন, কী নাম ভেবেছো তুমি ওর জন্য? আমি কিছু বলতাম, ও তার আগেই বলতে লাগলো, আমি এর নাম। ও কারো নাম নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু বলতে বলতে থেমে গেল। আমার এরকম মনে হলো যেন ও নিজের ছেলের নাম নিজের প্রথম স্বামীর সাথে মিলিয়ে রাখতে চাইছে, কিন্তু ও চুপ হয়ে গেল। যখন নার্স বাচ্চাকে দেখালো, তখন আমি বাচ্চাকে দেখে হতবাক হয়ে গেলাম। বাচ্চা খুব বেশি শ্যামলা রঙের ছিল, যদিও আমার স্ত্রী এবং আমি পুরো ফর্সা রঙের ছিলাম। তাহলে এই বাচ্চা শ্যামলা হলো কিভাবে? ডাক্তার বললেন যে এরকমটা হতেই পারে, বেশিরভাগ সময় পরে বাচ্চাদের গায়ের রং চেঞ্জ হয়ে যায়। আপনারা এখনই কেন এত চিন্তিত হচ্ছেন? আমরা যখন বাচ্চাকে নিয়ে বাড়িতে এলাম, তখন বান্টি দৌড়ে আমাদের কাছে এসে চিৎকার করা শুরু করে দিল। আমি রত্নাকে বললাম, এ কী করছে? একে বাচ্চার থেকে দূরে রাখো, না হলে এ হয়তো বাচ্চার কোনো ক্ষতি করে ফেলবে। আমি টেনশন করতে লাগলাম, কিন্তু আমার কথাতে রত্না হাসতে লাগলো আর বলল, বান্টি খুব খুশি। আজকে অনেক দিন পরে আমি একে এইরকম খুশি হতে দেখছি। এরকম লাভ তো এ তখন দিত যখন আমার প্রথম স্বামী বাড়িতে আসতো, আর আজকে এই বাচ্চাকে দেখে একই রকম লাফাচ্ছে আর চিৎকার করছে। অনেক দিন পরে এরকম ব্যবহার করছে, তার মানে আজকে এ খুব খুশি। এই কথা বলে রত্নাও হাসতে লাগলো, যদিও আমি এই দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম যে এ কী ধরনের কথা বলছে। জানি না কেন বাচ্চাকে দেখে আমি কোনো টান অনুভব করছি না। কখনো কখনো এরকম হয় যে পুরুষদের ছোট বাচ্চাদের প্রতি খুব একটা টান অনুভব হয় না। বাচ্চা কিছুটা বড় হয়ে গেলে যখন ওরা কথা বলতে শুরু করে, তখন গিয়ে তাদের প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করে। কিন্তু আমার তো এই বাচ্চার প্রতি একদমই টান অনুভব হচ্ছিল না, আর না তো কোনো পিতার মতো ফিলিংস আসছিল। যাই হোক, এ আমার প্রথম সন্তান, আমার আর রত্নার ভালোবাসার চিহ্ন। রত্না খুব খুশি ছিল, কিন্তু এখন অবধি ও এই বাচ্চার নাম রাখেনি। আমি ওকে বারবার বলতাম যে এর নাম রাখো, এর নাম আমরা সোনু রেখে দেই, এই নামটা আমার খুব পছন্দের। কিন্তু রত্না আমার এই কথায় চুপ রইল। একদিন বাচ্চার শরীর হঠাৎ খারাপ হয়ে গেল। রত্নার অপারেশন হয়েছিল, তাই সে বারবার বাড়ি থেকে বের হতে পারতো না। আমি বললাম যে তুমি চিন্তা করো না, আমি একে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। ও বলল, ভালোভাবে নিয়ে যেও, আর বান্টিকেও সাথে নিয়ে যাও। আমি বললাম, বান্টিকে নিয়ে গেলে আমি ওকে সামলাবো না বাচ্চাকে দেখব? যাই হোক, আমি ডাক্তারের কাছে বাচ্চাকে নিয়ে চলে এলাম। ডাক্তার বলল, চিন্তা করার মতো কোনো ব্যাপার না, ওষুধ লিখে দিচ্ছি, খাওয়ালেই ঠিক হয়ে যাবে। আমি ডাক্তারকে বাচ্চার ডিএনএ টেস্ট করার কথা বললাম। ডাক্তার আমার কথা শুনে হতবাক হয়ে গেলেন, কিন্তু ডাক্তার আমার পরিচিত বলে আমার কথা মেনে নিলেন। তিনি বললেন, ঠিক আছে, ডিএনএ টেস্ট হয়ে যাবে, কিন্তু রিপোর্ট আপনি 2 দিন পরে পাবেন। আমি বললাম, ঠিক আছে। আমি টেস্ট করিয়ে বাচ্চাকে নিয়ে বাড়িতে এলাম। বাচ্চা এখন আগের থেকে ঠিক আছে। যখন থেকে বাচ্চা জন্মেছে তখন থেকেই রত্না আমার দিকে দেখতও না, আর ও আগেও বা কোথায় আমার দিকে দেখতো? ও তো নিজের খেয়ালেই হারিয়ে থাকতো। শুধু বিয়ের প্রথম কয়েকদিন আমার সাথে খুব ভালোভাবে থাকতো। যখন আমার গলা জড়িয়ে ধরতো তখন চোখ বন্ধ করে নিত। আমার তো এখন মনে হচ্ছে যে হয়তো ও আমার গলা জড়িয়ে চোখ বন্ধ করে এটা অনুভব করতো যে আমি ওর প্রথম স্বামী। এখন আমি বুঝতে পেরেছি যে এই মহিলার কারণে আমার কপাল পুড়েছে। আমি আমার বাবা মায়ের স্বপ্নের উপরে জল ঢেলে দিয়েছিলাম, যা এ বলেছিল সেটাই করেছিলাম। কিন্তু এ তো অন্য কারো খেয়ালে ডুবে থাকতো, আর এই বাচ্চার দিকেও সব সময় এমন নজরে দেখতে থাকতো যাতে আমার মনে হতো কিছু না কিছু গড়বড় অবশ্যই আছে। আর আমি এই ব্যাপারটা নিয়েও অবাক ছিলাম যে যখন রত্না প্রেগনেন্ট ছিল তখন বান্টি ওর পেটের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে চিৎকার চেঁচামেচি করত। কিন্তু বাচ্চার জন্মের পর থেকে ওর ব্যবহার বাচ্চার সাথে খুব ভালো হয়ে গেছে। বান্টি ওর কাছেই গুড় করতে থাকতো, ওর সাথে খেলতো, লাফাতো। রত্নাকে ছেলে আর বান্টির সাথে খেলতে দেখে আমার মনে হতো যে আমি কারো কিছুই হই না। আমার স্ত্রী তো সব সময় নিজের ছেলেকে নিয়েই ব্যস্ত থাকতো। 2 দিন পরে ডাক্তারের ফোন এলো। তিনি বললেন যে আপনার ডিএনএ টেস্টের রিপোর্ট এসে গেছে, এসে নিয়ে যান। আমি খুব টেনশনে ছিলাম। একবার ভাবলাম যে রিপোর্ট আনতে যাব না, আমার নিজের স্ত্রীর উপরে সন্দেহ করা উচিত না, কিন্তু তারপরে আমার পুরুষত্ব সামনে এসে পড়ল আর আমি চলে গেলাম। ডাক্তার আমাকে যা বললেন তা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। এখন বুঝতে পারছি কেন বান্টি আমার স্ত্রীর পেটের দিকে তাকিয়ে চিৎকার চেঁচামেচি করত, আর বাচ্চার জন্মের পরে কেন এত খুশি হয়েছিল।
কেননা এই বাচ্চাটা আমার না, বরং আমার স্ত্রীর প্রথম স্বামীর। যখন সে মারা যায় তখন আমার স্ত্রী প্রেগনেন্ট ছিল। রত্নার সাথে যখন আমার দেখা হয়েছিল তার 1 মাস আগেই ওর স্বামীর মৃত্যু হয়েছিল, কিন্তু ও আমাকে মিথ্যা বলেছিল যে ওর স্বামীর মৃত্যু 1 বছর হয়ে গেছে। ওর সাথে দেখা হওয়ার কিছু পরেই আমি রত্নাকে বিয়ে করে নিয়েছিলাম। হয়তো আমার স্ত্রীও নিজের প্রেগনেন্টের ব্যাপারটা বুঝতে পারেনি, কিন্তু বান্টি হয়তো বুঝতে পেরেছিল আমার স্ত্রীর পেটে যে বাচ্চা আছে তা ওর মালিকের। তাই তো বান্টি বারবার রত্নার পেট দেখে ঘেউ ঘেউ করতে থাকতো। আর যখন আমার স্ত্রী বলেছিল যে বান্টি তো এতটা খুশি হচ্ছে যেন এর মালিক বাড়িতে এসে গেছে, কেননা সে আমার স্ত্রীর প্রথম স্বামীর সন্তান ছিল, তাই তো আমার স্ত্রী এখন অবধি এই বাচ্চার নাম অবধি রাখিনি। আজকে আমি চুপচাপ বাড়ি ফিরে এসে নিজের জিনিসপত্র গোছাতে শুরু করলাম। রত্না আমাকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি কোথাও যাচ্ছ নাকি? আমি বললাম, হ্যাঁ, আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি। ও বলল, এ কথার মানে কি? আমি ওকে ডিএনএ টেস্টের রিপোর্ট দেখালাম। আমি রত্নাকে বললাম, ব্যাস, আমাকে একটা প্রশ্নের জবাব দিয়ে দাও, আর এই জবাবের উপর আমাদের দুজনের জীবন নির্ভর করছে। তুমি কি এই ব্যাপারে জানতে? যদি না জানতে তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব, আর এই বাচ্চাকেও অ্যাকসেপ্ট করে নেব, সারা জীবন তোমাদের সাথেই থাকবো। কিন্তু যদি তুমি জানতে আর তারপরেও আমাকে মিথ্যা বলেছিলে, তাহলে আমাকে অন্য কিছু সিদ্ধান্ত নিতে হবে। দেখো, আজকে অন্তত মিথ্যা বলো না, যা বলবে সত্যি বলবে। আমাদের মধ্যে আগে থেকেই অনেক মিথ্যা আছে, কিছু মিথ্যা আমিও তোমাকে বলেছি, কিন্তু এখন আর আমি তোমার মুখ থেকে মিথ্যা কথা শোনার আশা করি না। আমার স্ত্রী চুপচাপ এই সব কিছু শুনছিল। ওর চোখে জল এসে গেছিল। ও বলল, আমার সন্দেহ ছিল যে হয়তো আমি প্রেগনেন্ট, কিন্তু এই বাচ্চা তো নির্দোষ, আর এর বাবাও এই দুনিয়াতে নেই। এ অনাথ। যদি তুমি একে নিজের করে নাও তাহলে ভগবান তোমার ভালো করবে। আমি বললাম, ভগবান এই ব্যাপারে আমার ভালো করতে পারবে না। আমার শুধু এমন স্ত্রী দরকার যে শুধু আমার হয়ে আমার ব্যাপারেই ভাববে। কিন্তু তুমি তো এখনও তোমার প্রথম স্বামীকেই ভুলতে পারোনি, আর এই বাচ্চাও তারই। আমি কিভাবে তোমার সাথে থাকব? আমাকে ক্ষমা করে দাও, আমি এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারবো না। বান্টি একটা কুকুর হয়েও এই ব্যাপারে আইডিয়া হয়ে গেছিল যে এই বাচ্চাটা ওর মালিকের, কিন্তু আমি বোকা হয়েছিলাম। এখনও যদি এই টেস্ট না করাতাম তাহলে হয়তো সারা জীবন আমাকে বোকা বানিয়েই রাখতে। তুমি আমাকে একটা বোকা গাধা মানুষ ভেবেছিলে। এই ব্যাপারটায় আমি খুব কষ্ট পেয়েছি। রত্না আমার পায়ের কাছে বসে কান্না করছিল। আমি খুব বিরক্ত ছিলাম। আমি নিজের জিনিসপত্র বেঁধে বাড়ি থেকে বেরিয়ে সোজা নিজের গ্রামের বাড়িতে চলে এলাম। এখানে আসা আমার 2 মাস হয়ে গেছে। আমি আর দ্বিতীয়বার ওই শহরে ফিরে যেতে চাই না, কেননা আমি জানি ওখানে গেলে আবার আমার নিজের স্ত্রীর কথা মনে পড়বে। ও আমার সঙ্গে প্রতারণা করেছিল, আমাকে বোকা বানিয়েছিল। আমি আমার বাবা মায়ের কাছে এসে তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। হয়তো আমার সাথে এরকম এই কারণে হয়েছিল কেননা আমি আমার বাবা মায়ের মনে কষ্ট দিয়েছিলাম। আমি জানি না এখন রত্না কিভাবে থাকছে। আমি ওকে ওর অবস্থাতেই ছেড়ে এসেছি, আর ওকে ডিভোর্স পেপারও পাঠিয়ে দিয়েছি। রত্নার এই ব্যাপারটা নিয়ে খুব আফসোস হয়েছিল যে আমি ওকে ডিভোর্স দিয়ে দিয়েছি, কিন্তু গ্রামে আসার পরে আমি কখনও ওদিকে ফিরে তাকাইনি। আমি আমার বাবা মাকে সমস্ত কথা বললে তারা বললেন ওই মহিলা খুব চালু ছিল। যে নিজের লাভের জন্য যদি কাউকে নিজের বাবা মায়ের থেকে আলাদা করতে পারে তাহলে সে তাকে ধোকাও দিতে পারে। আমার মায়ের কথা আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। এখন আমি আমার গ্রামেই চাকরি করছি, আমার শহরে যাওয়ার প্রয়োজন নেই। বাবা মায়ের আশীর্বাদে আমার জীবন খুব ভালো চলছে। কিন্তু বাবা মা আমাকে আবারও বিয়ে দিতে চায়। যদিও আমি এখনও রত্নাকে ভুলতে পারিনি, কিন্তু বাবা মায়ের খুশির জন্য বিয়েতে রাজি হয়ে গেলাম। বন্ধুরা, আশা করি আপনাদের আমাদের এই কাহিনী ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।